হ্যালো প্রিয় স্টুডেন্ট, তোমরা সকলেই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। আজ আমি তোমাদের নবম শ্রেণীর পাঠ্য কবি অজিত দত্তের লেখা নোঙর কবিতা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। কবিতা মানেই তোমাদের কাছে হয়তো কঠিন লাগতে পারে, তাই না? কিন্তু যদি কবিতাটি প্রতিটি লাইন ধরে খুব ভালোভাবে বুঝে পড়ো না, তাহলে কবিতাও আমাদের কাছে জলের মতো সহজ মনে হবে। তো যাই হোক, আমি তোমাদের আজকে এই নোঙর কবিতা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তার আগে আমি জানাবো, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এরকমই নতুন ভিডিও পেতে। তোমরা এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো, স্কিপ না করে। প্রতিটি প্রশ্ন কিন্তু তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আমি রেগুলার ভিডিও দিতে পারি না আমার নিজের ব্যস্ততার জন্য, তার জন্য তোমাদের কাছে আমি সরি চেয়ে নিচ্ছি। চলো আজকের ভিডিওটি আমরা শুরু করি। প্রথম প্রশ্ন আমার, নোঙর কবিতায় কবি কোথায় পাড়ি দিতে চান? কবি কোথায় যেতে চেয়েছেন? কবি কিন্তু এখানে একজন নাবিক বেশি, যিনি দূর সমুদ্র পাড়ে কিন্তু যেতে চাইছেন। তোমরা অ্যান্সারটা কিভাবে লিখবে? যে কবি সাত সাগরের পাড়ে সুদূর কোনো অচেনা দেশে বা কল্পনা জগতে পাড়ি দিতে চান। এইভাবে যখন তোমরা গুছিয়ে অ্যান্সারটা লিখবে, সেখানে তোমাদের কিন্তু মার্কস কাটার কোনো প্রশ্নই থাকবে না, সেখানে তোমরা ফুল মার্কস পাবে। তাহলে আমরা বুঝে গেলাম নোঙর কবিতাটি কবি কোথায় পাড়ি দিতে চান। এরপরে আমরা জানবো সেটি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, নোঙর শব্দটি কবিতায় কিসের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে? নোঙর কিসের প্রতীক, নৌকা কিসের প্রতীক, এগুলো অবশ্যই তোমরা করে যাবে এই কবিতা থেকে। এটি একটি রূপকধর্মী কবিতা, সেটা তোমরা যারা পড়েছো কবিতাটি অবশ্যই সেটা বুঝেছো। এখানের এই প্রশ্নের উত্তরটা হবে, নোঙর এখানে বাস্তব জীবনের নানা পিছুটান, সাংসারিক দায়িত্ব এবং সীমাবদ্ধতার প্রতীক। তটের কিনারায় সে নোঙর গিয়েছে পড়ে, পঙ্কটির তাৎপর্য কী? কী তাৎপর্য চলো জেনে নিই। এর মাধ্যমে কবি বোঝাতে চেয়েছেন যে তিনি যখনই অজানা উদ্দেশ্যে যাত্রা শুরু করতে চান, তখনই বাস্তবের কঠোর পিছুটান বা দায়িত্ব তাকে তীরের কাছে আটকে রাখে। আমরা যখন কবিতাটি পড়েছিলাম তখন বুঝেছিলাম যে কবি যতই দাঁড় টানছেন না কেন, কিন্তু তার নৌকা সেই বাণিজ্য তরী আর এগোচ্ছে না, কারণ তার যে নোঙরটা সেটা পড়ে গিয়েছে তটের কিনারাতে, নদীর পাড়ে। আমাদের পরের প্রশ্ন, স্রোতের বিদ্রুপ বলতে কবি কি বুঝিয়েছেন? না, নৌকাটি নোঙরে বাধা থাকা সত্ত্বেও কবি নিরন্তর দাঁড় টেনে চলেন। তার এই বৃথা চেষ্টা দেখে নদীর জোয়ার ভাটা স্রোত যেন তাকে ব্যঙ্গ করে হাসে, তাকে কটাক্ষ করে, বিদ্রুপ করে, কারণ তারা জানে নৌকাটি এক চুলো এগোবে না। নৌকাটা তো এগোবে না, কারণ নৌকাটা বাঁধা রয়েছে কোথায়? তটের কিনারায় নোঙরের দ্বারা। তোমরা যদি কবিতার পুরো বিষয়বস্তুটা জানতে চাও একটা ভিডিওর মাধ্যমে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি তাহলে পুরো বিষয়বস্তুটা তুলে ধরব। চলো দেখে নিই নেক্সট প্রশ্ন, কবিতায় দাঁড় টানার মাধ্যমে কবির কোন মানসিকতা প্রকাশিত হয়েছে? না, দাঁড় টানা কবির অদম্য ইচ্ছা ও সংগ্রামের প্রতীক। জীবনযুদ্ধে শত বাধা সত্ত্বেও কবি হাল ছাড়তে রাজি নন। তিনি জানেন তার নৌকা নোঙরে আটকে আছে, তবুও তিনি নিরন্তর চেষ্টা চালিয়ে যান অজানাকে জানার জন্য। কবি বুঝতে পারছেন, তিনি জানেন যে তার নৌকাটি এগোবে না, তাও তিনি তার নিরন্তর চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছেন। তিনি যতবারই বৃথা হোক না কেন, বা ওকে সমুদ্র যতই বা নদী যতই তাকে বিদ্রুপ করুক না কেন, উপহাস করুক না কেন, তাও তিনি নিজের হাল কিন্তু ছাড়েননি। চলো এবারে দেখে নিই আমাদের নেক্সট প্রশ্ন, জোয়ারের ঢেউগুলি ফুলে ফুলে ওঠে, এই জোয়ারের ঢেউ কিসের প্রতীক?
কিসের প্রতীক? চলো উত্তরটা জেনে নিই। জোয়ারের ঢেউগুলি মানুষের জীবনের প্রবল আশা, আকাঙ্ক্ষা এবং উদ্দীপনার প্রতীক। এগুলি যখন তটের কিনারায় কি হয়, তটের কিনারায় এসে ধাক্কা খাচ্ছে, তখন মনে হয় যেন কবির স্বপ্ন পূরণের সুযোগ এসেছে, কিন্তু পরক্ষণেই তা ভাটার টানে মিলিয়ে যায়। দেখো, তোমাদেরকে একটু আমি বিস্তারিতভাবে বোঝাবার জন্য একটু বড় বড় করে অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করেছি। তোমরা চাইলে ওই আকাঙ্ক্ষা এবং উদ্দীপনার প্রতীক এতটা লিখলেও কিন্তু মার্কস পাবে। কেমন? এটা তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য লিখেছি যে ওটা তটের কিনারায় পড়েছিল, ওই জিনিসগুলো বুঝিয়েছি। আমাদের নেক্সট প্রশ্ন, আমার বাণিজ্যতরী কবিতার নৌকাকে বাণিজ্যতরী বলেছেন কেন? যেটা আমি একটু আগেই তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করলাম। কবি তার জীবনরূপ নৌকা করে সৃষ্টি ও অভিজ্ঞতার ডালি নিয়ে অজানার উদ্দেশ্যে কী করছেন? পাড়ি দিতে চান। বণিকেরা যেমন পণ্য নিয়ে দেশে যায়, দূর দেশে যায়, কবিও তেমনই কী করছে? তার মেধা, তার সৃজনশীলতার সম্ভার নিয়ে জীবনের সার্থকতা খুঁজতে চান বলে একে বাণিজ্য তরী বলা হয়েছে। এছাড়াও যখন আমরা কবিতাটি পড়েছি তখন বুঝেছি এটা কোনো যাত্রী বাহন করে নিয়ে যাওয়া তরী নয়, এটা ব্যবসা বাণিজ্য করা তরী। আসলে যেহেতু এটা রূপকধর্মী কবিতা, তাই আমরা কবিতাটি পড়ে একটা মিনিং বুঝবো, আর কবিতার ভেতরে কিন্তু মিনিং একটা আলাদাই রয়েছে। যে কোনো রূপকধর্মী কবিতাটি তোমরা কিন্তু লক্ষ্য করবে এই জিনিসগুলো। যেমন আমরা রবীন্দ্রনাথের, যদি তোমরা সোনার তরী কবিতাটি তোমরা যদি কোনোদিন পড়ে থাকো, সেটাও একটা রূপকধর্মী কবিতা। বেশিরভাগ কবিতাই রবীন্দ্রনাথের একটু রূপকধর্মী কবিতাই হয়ে থাকে, যদিও এটা অজিত দত্তের লেখা। চলো নেক্সট প্রশ্ন, তবুও নৌকার বাধা আছে, নৌকাটি কোথায় কেন বাধা আছে? না, নৌকাটি তটের কিনারা নোঙরে বাধা আছে। রূপক অর্থে মানুষের জীবনরূপী নৌকাটি পৃথিবীর মায়া, মমতা, কর্তব্য এবং পার্থিব দায়বদ্ধতা রূপে নোঙরে আটকে আছে। দেখো, এগুলো লিখতে হবে, কারণ একটা মিনিং বোঝাচ্ছে কবিতার, আর রূপক তার অর্থ, তার মানে কবি যেটা বোঝাতে চেয়েছেন সেই মিনিংটাও কিন্তু তোমাদেরকে অবশ্যই লিখতে হবে। এই পিছুটান ছিঁড়ে মানুষ চাইলেই কিন্তু পুরোপুরি মুক্ত হতে পারে না। সংসার ধর্ম থেকে মানুষ সহজেই কিন্তু যেতে পারে না, তাই না? আমাদের একটা পিছুটান থাকেই। সেই সংসার ধর্মকেই কিন্তু কবি এখানে বোঝাবার জন্য কবিতার মধ্যে প্রতিটি লাইনে এতগুলো কথা ব্যক্ত করেছেন। অজিত দত্তের নোঙর কবিতাটি কোন কাব্যগ্রন্থের থেকে, কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া, বা কত সালে সেটি এই কবিতাটি প্রকাশিত, বা এই কবিতাটি কার লেখা নোঙর কবিতাটি, অবশ্যই তোমরা পড়ে যাবে। আমি বলে দিই, এই কাব্যগ্রন্থের নাম হচ্ছে সাদা মেঘ কালো পাহাড়। সাদা বানানটা এখানে দন্তস্ব দিয়েছি আমি, এটা লিখলেও হবে, কিন্তু কবি যেটা ব্যবহার করেছেন সেটা হচ্ছে তালবস্য। তোমরা দুটো লিখলেই দুটোতেই নাম্বার পাবে, তাও আমি জানিয়ে দিলাম অরিজিনালটা। কেমন? সাদা মেঘ কালো পাহাড় নামক কাব্যগ্রন্থ থেকে এই কবিতাটি নেওয়া হয়েছে। কত সালে প্রকাশ হয়েছে অবশ্যই পড়বে। আর এই কবিতা উৎসও বলে দিলাম। আরও বেশ কয়েকটি প্রশ্ন হয়ে থাকে, শুধুমাত্র যে কয়েকটা পড়লেই হয়ে যাবে এই কবিতা থেকে তা নয়, আরও বেশ কয়েকটি কিন্তু থাকে। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবে না। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকলো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি তোমাদের জন্য নেক্সট ভিডিও অতি শীঘ্রই নিয়ে আসব। তোমরা আমাকে কমেন্ট করতে ভুলবে না। তোমাদের যা লাগবে সে চাহিদা মতো অবশ্যই কমেন্ট করবে।